টাকা পাচারের একটা যন্ত্র হিসাবে তারা এগুলোকে ব্যবহার করেছে। ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান ঐক্য কেন মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন? সব আন্দোলনের মধ্যেই রাজনীতি থাকে, এই আন্দোলনের মধ্যেও রাজনীতি ছিল। এই ঘটনাগুলো অব্যাহত থাকে, তাহলে দেশের সামনে যে আমরা নির্বাচনের কথা বলছি, সেই নির্বাচনটা আমরা কিভাবে করব? পুরো বিচার বিভাগটাকে করায়ত্ত করে ফেলতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি দেশ কোন দিকে যাচ্ছে, দেশের আগামী নির্বাচনের খবর কি অবস্থা চলমান বাংলাদেশের। আপনাদের মনে যে প্রশ্নগুলো থাকে তা আমাদের স্টুডিওতে থাকা অতিথিরা আপনাদের সেই প্রশ্নগুলোরই জবাব দিয়ে থাকেন। আমরা আজকে আলোচনা করব, শিরোনাম হচ্ছে দৃশ্যমান ঐক্য কতদূর। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিদগ্ধ রাজনীতিবিদ, একজন আইনজ্ঞ, ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক একাধিকবারের প্রেসিডেন্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং বাঁ পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর হামিদুর রহমান আজাদ। আজাদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজাদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আজকে ছিলেন প্রতিনিয়তর মতো। আমরা যে শিরোনামটি দিয়েছি দৃশ্যমান ঐক্য কতদূর, সেটির একটি কারণ রয়েছে। সেটি হচ্ছে মতপার্থক্য এবং প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোট করছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান। রাজনৈতিক দলগুলোর ঐক্য ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান, এটি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং গতকালকে আমরা দেখেছি বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলনের সাথে মিটিং, আজকে 13টি দলের সাথে মিটিং। হঠাৎ করেই এই দৃশ্যমান ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার কেন? গতকালকের মিটিংয়ে পরে আপনারা আবার ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন, একটু স্পষ্ট করবেন কোন কোন ক্ষেত্রে অনৈক্যের জায়গা তৈরি হয়েছিল, ফ্যাসিবাদ আবার কোন কোন ক্ষেত্রে ঢুকে পড়ছিল? ধন্যবাদ। মাই টিভির আজকের এই সংলাপ অনুষ্ঠান সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্য বিষয়টা আমরা যদি সামনে আনি, জাতীয় ঐক্যটা হচ্ছে একটি জাতির মধ্যে ঐক্য সংহতি স্থাপন করা। এটা বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন ইস্যুতে এগুলো তৈরি হয়। আবার জাতীয় ঐক্যের ভিত্তি বিবেচনায় সেখানেও কিন্তু কতগুলো ইন্ডেক্স আছে, কিসের ভিত্তিতে ঐক্যগুলো হয়। তো আমি সেদিকে যাওয়ার আগে বলতে চাই, সাম্প্রতিককালে যে ঘটনা আপনি জানতে চেয়েছেন সেটার উপরে বলবো, পরেরটা পরে আসছি। এখানে বাংলাদেশ একটা জাতীয় ঐক্য সর্বস্তরের জনগণের একটি ইনক্লুসিভ পার্টিসিপেশনের ভিত্তিতে একটা সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রেক্ষিতে 24 সালের জুলাই আগস্টের যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনটা সাধিত হয়েছে। এটা ছিল দীর্ঘদিনের বৈষম্যর শিকার ছিল এদেশের মানুষ, অধিকার হারা ছিল। যে অধিকারের ইস্যুতেই বিশেষ করে কোটা সংস্কার যেটা বলা হয়েছে, এটা বৈষম্যের একটা বড় জায়গা ছিল। ছাত্র সমাজ যখন বুঝতে পারলো যে আমি পড়ালেখা করে কি করব, আমার যদি কর্মসংস্থানের জায়গাটাই না থাকে, আমার মেধার যদি মূল্যায়ন না হয়, আমার রাইট যদি খর্ব হয়, তাহলে আমি এই গ্লানিময় জীবনে বসবাস করার চাইতে জীবনের ঝুঁকি নিয়ে অধিকার আদায় করার সংগ্রামে ওকে নামতে হবে। সেই প্রেক্ষিতে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। রাজনৈতিক আন্দোলনও ঐক্য হয়, সামাজিক আন্দোলনও ঐক্য হয়, কালচারাল মুভমেন্টও ঐক্য হয়, ওটা বিভিন্ন আঙ্গিকে কিন্তু ঐক্য হয়। এখানে কত হলো জেনারেল ঐক্য হয়, আবার রাজনৈতিক ঐক্য হয়। জেনারেল ঐক্যের স্পেসটা অনেক বড়। রাজনৈতিক ঐক্যগুলো হয় পলিটিক্যাল মুভমেন্ট থেকেই।
এটাও এক সময় বৃহত্তর রূপ নেয়, অতীতেও বিভিন্ন সময় আমরা দেখেছি। জি তো আমাদের এই আজকের এই প্রেক্ষাপটটা যদি আমরা সামনে আনি, যেটা আপনারা শিরোনাম জানিয়েছেন, তো জুলাইয়ের বিপ্লবটা বা অভ্যন্তরটা ছিল এটা একটা বৃহত্তর ঐক্য, বৃহত্তর জনগণের ঐক্য। অতীতের সমস্ত আন্দোলনকে ছাড়িয়ে আমরা এই ঐক্যটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে এত ইনক্লুসিভ পার্টিসিপেশনটা খুব রেয়ার, বিরল। 90-এর অভ্যুত্থান হয়েছে, এর আগেও হয়েছে আন্দোলন। আচ্ছা ভাই, আমি কি যদি আপনার কথার মধ্যে একটু ঢুকি, সেটি হচ্ছে যে নিশ্চয়ই এই বিষয়গুলো বলবেন আপনি, কিন্তু আমরা সম্প্রতি সময় একদমই দেখতে পেলাম। আমি সেই জায়গায় আসছি। জি জি জি। তাহলে এখানে আপনি দুইটা শব্দ ইউজ করেছেন। একটা হলো ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের পর এত বড় পরিবর্তন আসার পরে আবার দূরত্ব কেন, এটা একটা শব্দ বলেছেন। সেকেন্ড হলো ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান ঐক্য কেন মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন। গতকাল আমি সেই মিটিংয়ে থাকার সৌভাগ্য হয়েছিলাম, আমি দলের প্রতিনিধি হিসেবে। সেই মিটিংয়ে উনি যেটা অ্যাড্রেস করেছেন সেটা হলো সাম্প্রতিক অস্থিতিশীলতার সর্বশেষ যে ঘটনাটা গতকালে ঘটেছে, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনার প্রতিক্রিয়ায় ঘটনার পরদিন যে ঘটনা ওই ক্যাম্পাসও ঘটেছে, সচিবালয়েও ঘটেছে। এভাবে যদি এই ঘটনাগুলো অব্যাহত থাকে, তাহলে দেশের সামনে যে আমরা নির্বাচনের কথা বলছি, সেই নির্বাচনটা আমরা কীভাবে করব? অস্থিতিশীলতার মাঝে তো একটা নির্বাচন করা কঠিন হবে। সেজন্য স্থিতিশীলতা আনতে হলে যারা এর পিছনে ইন্ধন দিচ্ছে, উস্কানি দিচ্ছে, অথবা সুযোগ নিচ্ছে, এই সুযোগটা দেয়া কতটুকু ঠিক হবে? এই সুযোগ যাতে নিতে না পারে, সেবারে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে এটা উনি জানতে চেয়েছেন। আমরা সবাই কিন্তু ওনাকে সহযোগিতার কথা বলেছি। জি, আমি আপনার তার পরের আসলে আপনাদের বক্তব্যটা শুনবো। আমি তার আগে একটু অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছে থেকে ঘুরে আসি। সেটি হচ্ছে এই যে মত পার্থক্য, প্রতিদ্বন্দ্বিতার যে বিষয়গুলো আসলো হঠাৎ করেই, যখন একদম মাইলস্টোন ট্র্যাজেডি ঘটলো, ঘরে ঘরে কান্না, শুধু সারা বাংলাদেশই কেঁদেছে শিশুদের দেখে। সেই সময়টা, তখনটায় এই সচিবালয়ে শিক্ষার্থীদের নামে যে আন্দোলন, এই আন্দোলনের কয়েকদিন আগে আবার দেখলাম আজকে ঐক্যের এক টেবিলে বসে বিএনপি জামাত মিটিং করেছে, আবার আজকে আপনারা দুজন একসাথে ছিলেন, এর আগে বিভিন্ন সময় সরকারেও একসাথে ছিলেন। সেই জায়গায় এসে প্রধান উপদেষ্টাকে কেন এই উদ্যোগটা নিতে হচ্ছে, এবং কেন মনে করা হচ্ছে যে অনৈক্যের সুযোগ ফ্যাসিবাদ ঢুকে পড়ছে, বা এই আন্দোলনেও ফ্যাসিবাদের ইন্ধন থাকতে পারে, এটি মনে করার আসলে কারণ কি? আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি অত্যন্ত ব্যথা বেদনার সাথে আমি বলতে চাই যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে মাইলস্টোন কলেজে, এইটা আমাদের কারো কাম্য ছিল না, এবং তাদের শোকসন্তপ্ত পরিবার এবং যারা কোমলমতি শিশুরা যারা আমাদেরকে ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের প্রতি আমি আন্তরিক সম্মান শ্রদ্ধা জানাচ্ছি, এবং তাদের পরিবারকে আল্লাহ তাআলা এই শোক সইবার সুযোগ দেখ, এটা কামনা করে আমি আপনার যে প্রশ্নের জবাব, সেটা হয়তো কতটা দিতে পারবো জানি না, তবে আমার ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বহুদিন পরে আমার সাথে দেখা হয়েছে ওনার, তার কারণ আমি তো আইনজীবী, আমি মোটামুটিভাবে ওনাদের এমন কোনো মামলা নাই যেটা ওনারা আসলে আমার কাছ থেকে কেউ ফিরে গিয়েছে। গত 17 বছর আমি এই কাজটি করেছি। এখন আপনি বলছেন যে মাইলস্টোনের ঘটনাটা আর অতি সাম্প্রতিক ঘটনাটা কেন প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টাকে এই দায়িত্ব নিতে হলো। দেখুন, এই সরকার প্রধান তো প্রধান উপদেষ্টা,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু প্রথম থেকে বলে আসছে যে আমরা সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করতে রাজি আছি ফ্যাসিস্টদের বিচার করা এবং ফ্যাসিস্টরা যাতে কোনো অবস্থাতেই আবার এখানে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান একটি কথা বলেছিলেন যে একটা অদৃশ্য শক্তি কোত্থেকে যেন কাজ করছে যে যাতে করে এখানে একটা অনৈক্যের সৃষ্টি হয় এবং গণতন্ত্রের পথে ফিরে না আসতে পারি আমরা, এবং ফ্যাসিস্টরা যাতে মাথা নাড়া দিয়ে ওঠে এরকম একটা অদৃশ্য শক্তি কাজ করছে। সেইটারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি গত গোপালগঞ্জের যে ঘটনাটা। এই গোপালগঞ্জের ঘটনাটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এইটা ওইটারই একটা বহিঃপ্রকাশ হিসাবে আমি মনে করি এবং আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য জাতীয় ঐক্য, এই যে আন্দোলন 5ই আগস্টের আন্দোলন, 5ই আগস্টের আন্দোলন আমার ভাই বলেছেন যে এই আন্দোলনটা কোনো জাতীয় আন্দোলন না, সামাজিক আন্দোলন। কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে এবং আমার রাজনৈতিক বয়স প্রায় 50-এর ঊর্ধ্বে, 60-এর কাছাকাছি। আমি যতগুলো আন্দোলনে দিচ্ছি, আন্দোলন কিন্তু শুধু সামাজিক আন্দোলন হয় না, সব আন্দোলনের মধ্যেই রাজনীতি থাকে। এই আন্দোলনের মধ্যেও রাজনীতি ছিল গত 17 বছর। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সমস্ত দল, আওয়ামী লীগ বাদে ফ্যাসিস্ট দল এবং তাদের সাথে জাতীয় পার্টি এবং অন্য কয়েকটি রাজনৈতিক দল যারা একতাবদ্ধ ছিল তারা বাদে সকলেই কিন্তু বলেছে যে এই সরকার হচ্ছে মানে জনগণের সরকার না, এরা ফ্যাসিস্ট এবং এরা দেশের সম্পদ বিদেশে পাচার করে, বিদেশে তারা বাড়িঘর করে, তারা সমস্ত লুটপাট করে সব কিছু দেশের বাইরে পাচার করে দিচ্ছে। এই দাবিটা এবং এই আন্দোলনটা কিন্তু দীর্ঘদিন করে আসছিলাম। আর যেটা ওই আমার ভাইদের মামলা করেছি, আমার দলের মামলা করেছি, যে মামলা করেছি, এই সরকার একটা পথ বেছে নিয়েছিলেন যে বিচার ব্যবস্থাকে করায়ত্ত করে মামলা মোকদ্দমা দিয়ে সকলকে আপনার হেনস্থ করবে, এবং সেইটার তারা একটা চরমের পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। যে কারণে আপনার দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের একজন আইনজীবী বলেই ফেললেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, যেটা কখনো আমরা শুনি নাই। তার অর্থ হচ্ছে পুরো বিচার বিভাগটাকে করায়ত্ত করে ফেলতে চেয়েছিলেন। আমি যেহেতু ওই অঙ্গনে আছি, কাজে আমি দেখেছি কিভাবে, এবং আমি ধরেন এই যখন ওনাদের বেলের জন্য যেতাম তখন অনেক কথা বলতে হতো, অনেক কথা শুনতে হতো, অনেক রকম কথাবার্তা বলতেন, কিন্তু আমরা প্রতিবাদ করা ছাড়া আমাদের আর কিছু ছিল না। এখন আসেন আপনি এই যে মাইলস্টোনের ঘটনাটা যে ঘটলো, আমি জানি না আমার ভাই কতটা জানে, ওনারা প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন। আমার জানা মতে এই যে বিমানগুলো দিয়ে, যে যুদ্ধ বিমান দিয়ে যে ট্রেনিংগুলো দেয়, এগুলো সব অচল। যে বিমানটা গতকাল পরশুদিন এই 12 মিনিটের মাথায় বিমানটা ধ্বংস হলো, বিমান ধ্বংস হলে কিছু আসে যায় না, কিন্তু এই যে এতগুলো প্রাণ আপনার নিয়ে গেল, এটা কে দেবে বলেন? বিমান হয়তো আরো 10টা কেনা যাবে, আরো পাওয়া যাবে, কিন্তু এটা কে দেবে? আমি সেই জন্য বলবো যে এই ফ্যাসিস্ট সরকাররা গত কয়টি বছরে ওই যে 3rd টার্মিনাল বানায়, এইটা করে, ওইটা করে, এই মেগা প্রজেক্ট বানায়, এই সমস্ত জিনিস টাকা পাচারের একটা যন্ত্র হিসাবে তারা
এগুলোকে ব্যবহার করেছে। তাদের কি সম্পদ ছিল না যে তারা পৃথিবীর, আমি ওয়েবসাইট ঘেঁটে দেখেছি, পৃথিবীতে যত এই ট্রেনিং বিমানগুলো আছে সবগুলো কিন্তু নতুন বিমান। কারণ আপনি মনে করেন আপনার একটা ছেলে পাইলটে যাবে, তার তো একটা জীবনের মূল্য আছে। সেই ছেলেটি পাইলটে যাবে, তাকে নিয়ে আপনি খেলা করবেন? আপনি একটা অকেজো বিমান দিয়ে আপনি তাকে উঠিয়ে দেবেন? এইটা আমি মনে করি যে আমাদের এই সরকারেরও ব্যর্থতা আছে। এনাদেরও দেখা উচিত ছিল যে এই এই যে বিমানগুলো রেখে গেল শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, এগুলোর কোনো কার্যকারিতা আছে কিনা, এগুলো আদৌ চলাচলের উপযোগী কিনা, এগুলো দেখার দায়িত্ব কিন্তু ছিল। কারণ আমাদের তো একটা কি বলে এয়ার ফোর্স, একটা বড় একটা ফোর্স আছে। এটা সবসময় তারা বলেন যে আমরা ডিসিপ্লিনারি ফোর্স, আমরা যেমন সেনাবাহিনী প্রধানও বলে আমাদের নেভাল ভালো ফোর্স, এয়ারফোর্স, আমরাও মনে করি হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই বিমানগুলো পরীক্ষা করার দায়িত্ব তো তাদের ছিল। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে এটা ইউনূস সাহেবকে দায়িত্ব কেন নিতে হলো সকলকে ঐক্যবদ্ধ করে ডাকার জন্য। দেখুন, সরকার প্রধান যিনি থাকেন সমস্ত দায় দায়িত্ব কিন্তু তার উপরেই আসে, এবং আসে বলেই তিনি আমি মনে করি তার অন্তত একটা শুভবুদ্ধির উদয় হয়েছে যে রাজনীতিবিদরাই একমাত্র এই যে সমস্যা, যে এই যে সুপ্ত যে জিনিসগুলো আস্তে আস্তে জেগে উঠতেছে, এই যে গোপালগঞ্জের ঘটনা, এই ঘটনা, আরও কিছু কিছু ঘটনা ধরেন হয়েছে ইন দি মিন টাইম, এই জিনিসগুলো দেখার দায়িত্ব কিন্তু তার। আমরা যাচ্ছি ডক্টর হামিদুর রহমান আজাদ আপনার কাছে। আমরা সুনির্দিষ্টভাবে দু তিনটি বিষয় একটু বলতে চাই। তা হচ্ছে যে আজকে একটু কোট করি, রাজনৈতিক সরকার গঠিত হলে সমস্যা কমবে, এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। এছাড়া আজকে যারা 13 দলের অংশ নিয়েছে তারাও দ্রুত নির্বাচনের জন্য চাপ দিয়েছে সরকারকে, তারা বের হয়ে বলেছে। আপনাদের আমির, আপনি তো দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, সম্ভবত সিলেটের প্রোগ্রামে বলেছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভালো সংসদ হবে, আবারও এটি তিনি তার বক্তব্য। একটু বলবেন বিষয়গুলো, যখন সব রাজনৈতিক দল বলছে দ্রুত নির্বাচনের কথা, তখন আপনারা সেই পিআর পদ্ধতির জায়গাটাই জোর কেন দিচ্ছেন, যদিও ঐক্যবদ্ধ থাকার কথাও আপনারা বলছেন? জি, ধন্যবাদ। তো আমি আবার একটু শুরু করি। আমাদের সিনিয়র বড় ভাই, উনি তো আইনাঙ্গনের যোদ্ধা ছিলেন, এটা নিজেই বলেছেন। আমি অবশ্যই ইনফরমালি এটার কৃতজ্ঞতা জানিয়েছি। তো দেশে শুধু আইনাঙ্গন নয়, কিছু উদাহরণ উনি দিয়েছেন। জি, শপথবদ্ধ রাজনীতিবিদ। আইনাঙ্গন তো একটা পচাই ফেলছিল, জুডিশিয়াল কিলিংয়ের ঘটনা আমরা জানি। এরপরে আমরা স্বাক্ষর জাল করে রায় বের করা, অহরহ ঘটনা করেছে, বলতে শেষ করছে। নির্বাচন ব্যবস্থাও কিন্তু একইভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। দেশে যে কয়টি প্রতিষ্ঠান ছিল সবগুলো কিন্তু এভাবে ধ্বংস করা হয়েছে বিগত সরকারের আমলে। তো গতকাল যে বৈঠক আপনি কোট করেছেন, মির্জা ফখরুল আলমগীর সাহেব বৈঠকে ছিলেন, ওনার বক্তব্যে এটা উনি নিয়ে এসেছেন। এর আগে যেহেতু একটু আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়েছে, মাইলস্টোনের যে আমাদের কচিকাঁচা একেবারে নিরপরাধ মাসুম শিশু বাচ্চাগুলোর যে নির্মম ঘটনাগুলো, যার জন্য আমরা ফরমালিত দুঃখ প্রকাশ করেছি, সমবেদনা জানিয়েছি, তাদের সুচিকিৎসার জন্য আমরা পাশে দাঁড়িয়েছি এবং আমাদের পক্ষ থেকে হায়ের সহযোগিতা আমরা দিয়েছি। এই প্রসঙ্গে আলোচনাটা যখন সূত্রপাত হয় তখনই নির্বাচনের বিষয়টা আসছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যর্থতাটা, এটা ফুটে উঠেছে। সেই ঘটনায় ছাত্রদের প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে 2 জন উপদেষ্টা কিন্তু আটকা পড়েছেন এবং সরকারের উচ্চ পর্যায়ে বেশ কয়েকজন অফিসার।
ওখান থেকে ফোন করে কিন্তু আমাদের কাছে সহায়তা চেয়েছেন, ওনারা ওখানে মিটিংয়ে এটা বলেছেন। জি। তো এই যে আইন শৃঙ্খলার অবনতি শুধু ওখানে নয়, এই যে অবরুদ্ধ হয়ে পড়া, আইন হাতে তুলে নেয়া, এর সাথে কারা জড়িত, কারা স্লোগান দিয়েছে, কারা হামলা করেছে, সেই জায়গায় অবরুদ্ধ করার জন্য কারা এই যে মব অর্গানাইজ করেছে, এগুলো কিন্তু মিডিয়াগুলোতে আসছে। ওই যে অদৃশ্য পিছনের শক্তি যে আপনারা বলতেছেন, সচিবালয় ঘটনাটা এটা ঘটেছে। তা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিকতা, দেশের কোথাও কিন্তু স্বাভাবিক আইন শৃঙ্খলা নাই। হয়তো বলেছেন যে গোপালগঞ্জের পরিস্থিতি, চিন্ময় দাসের ঘটনা, আমরা চট্টগ্রামে নভেম্বর মাসে যেটা ঘটেছে, একজন আইনজীবী সাইফুল ইসলাম আলী নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর ধারাবাহিকতা কিন্তু আজকের দিন পর্যন্ত যদি সারা দেশে আপনি দেখেন স্বাভাবিক আইন শৃঙ্খলা নাই। তা আমরা সেখানে বলেছি যে আইন শৃঙ্খলার যদি কার্যকর উন্নয়ন না ঘটে, তাহলে বাংলাদেশের 300 আসনের নির্বাচনের যে পরিবেশ, সেটার জন্য নাম্বার 1 আইন শৃঙ্খলা আসবে। জান মালের নিরাপত্তা যদি না হয়, ব্যালট বাক্স যদি আমরা সুরক্ষা করতে না পারি, জনগণের হাতে ব্যালটটা যদি আমরা তুলে দিয়ে থার্ড ভোটটা সে নিজের পছন্দ পাঠিয়ে দেবে, এটা এনশিওর যদি করতে না পারি, এরপরে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে। এই বিষয়গুলো প্রশাসন, যেহেতু বর্তমান প্রশাসন, আমরা সংস্কারের আলোচনাগুলি করতেছি, আইনি সংস্কার, কিন্তু পুলিশ বিভাগের সংস্কার এখনো আমরা আলোচনায় আনতে পারি নাই, প্রশাসনিক জনপ্রশাসন সংস্কার আমরা আনতে পারি নাই, যে কারণে আগের প্রশাসনের সেট আপ কিন্তু বিভিন্ন জায়গায় রয়ে গেছে। কিছুটা রদবদল হয়েছে হলো সুপ্রিম কোর্টে, নিম্ন আদালতও কিন্তু মেজর চেঞ্জ হয়নি। ফলে এই বিগত সরকারের যারা অপরাধী, সন্ত্রাসী, খুনি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তারা কিন্তু আদালত থেকে, নিম্ন আদালত থেকে মামলার জামিন নিয়ে চলে যাচ্ছে, তারা কিন্তু এই বিশৃঙ্খলাগুলোর সাথে জড়িত। একটি নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ দল নিষিদ্ধ না হলেও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধ। দৃশ্যমান এমন কি অভিযান কি হয়েছে যেটার মাধ্যমে এগুলোকে দমন করা যাবে? তা হয়নি। এই জায়গাগুলো যখন আমরা অ্যাড্রেস করেছি, তখনই কথা আসছে যে নির্বাচনের মাধ্যমেই এটা কমিয়ে আনা সম্ভব, আইন শৃঙ্খলার উন্নতি সম্ভব। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা উন্নয়ন না করে কি আপনি নির্বাচনে যাবেন, আরও অবনতিশীল অবস্থা নিয়ে যাবেন, নাকি আপনি আইন শৃঙ্খলা ঠিক করেই তারপর ইলেকশনে যাবেন? দ্রুত ইলেকশন সবাই চায়, কারণ দীর্ঘদিন একটি অনির্বাচিত সরকার থাকুক, এটা আমরাও চাই না। নির্বাচন আমরা চাই, কিন্তু যদি কার্যকর সংস্কার না হয়, আইনি সংস্কার না হলে, তাহলে আপনি ইলেকশনটা কিভাবে সুষ্ঠু করবেন? কারণ আগে তো আইনগুলো ধ্বংস করা হয়েছে, কালো আইনের অধীনে কি আমরা তাহলে করব? 2 নম্বর হচ্ছে, এখানে বিচারের বিষয়ে একটা দৃশ্যমান বিচার হতে হবে, এটা আমরা দাবি করেছি। কারণ হচ্ছে শহীদ পরিবারগুলো, আহত নিহত যারা আছে, সবাই কিন্তু তাকিয়ে আছে। নিশ্চয়ই। এবার আপনার শেষ কথা হচ্ছে, এই প্রসঙ্গে আমাদের একটা দাবি যে নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচনী পরিবেশটাকে এনশিওর করতে হবে, এটা আমরা বলেছি। আর পিআর পদ্ধতিটা হলো এই পরিবেশ, পিআর পদ্ধতির বিষয়ে পরে আসি। অনেকগুলো বিষয় বলেছেন, আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে অনেকগুলো বিষয় বলেছে, আইন শৃঙ্খলা ঠিক না করে কি করে নির্বাচনে যাওয়া সম্ভব, কালো আইন দিয়ে কি নির্বাচন হবে, অনেকগুলো, জুলাই সনদ এখনো হয়নি, লেভেল প্লেইং ফিল্ড, গণহত্যার বিচার, এমনকি রাজনৈতিক মামলাগুলোরও কি অবস্থা, সেটি হয়তো আপনি সবচেয়ে ভালো জানেন যে সবগুলো হয়েছে কিনা, একটু যদি বলেন। কতগুলো বিষয়ে আমি হামিদুর রহমান ভাইয়ের সাথে একমত। আর যে বিষয়টি নির্বাচনের পূর্ব কাজ, সেটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা, এটা সঠিক। আমরা এই জন্যই কিন্তু বলেছিলাম যে আমরা সংস্কার চাই, এবং আমরা ফ্যাসিস্টরা কোনো অবস্থাতে যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেটাও চাই। পাশাপাশি নির্বাচনের জন্য একটি
প্রস্তুতি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রথম থেকে বলে আসছিলাম। কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে কোনো একটা অদৃশ্য শক্তির কারণে নির্বাচনের দিকে হাঁটতে চায় না বর্তমান সরকার, এবং এই নির্বাচনের দিকে হাঁটতে হলে কিন্তু যে কথাটি হামিদুর রহমান ভাই বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। আপনারা তো অনেক বিষয় বের করে ফেলেন, আসলে একদম বিহাইন্ড দ্য সিন কি থাকে সেগুলো আপনারা জেরা করে বের করে ফেলেন। এই যে বললেন অদৃশ্য কারণে, সেই কারণটা কি বের করতে পারেননি? নির্বাচনের পথে কেন হাঁটছে না? অদৃশ্য কারণ তো আমরা দেখতেই পাচ্ছেন। এই যে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে, জি, অদৃশ্য কারণ এবং বিভিন্ন কর্মকাণ্ড ঘটানো হচ্ছে এই সরকারের সময়। আর একটি কথা উনি বলেছেন, এখনো আপনি দেখবেন প্রশাসনের মধ্যে ওই ব্যক্তিরা ঘাপটি মেরে বসে আছে। আমরা বলেছি যে এই যে সংস্কার করে, এনারা কি সংস্কার করে? তারা সংবিধান চেঞ্জ করে ফেলবেন, বিচার বিভাগের যেটা করা দরকার অর্থাৎ সংবিধানের মধ্যে যা আছে সেই মতো চলবেন না, চলবেন ওনাদের ইচ্ছা মতো। তো এভাবে করে তো একটি সংস্কার সম্ভব নয়। একটি দেশে নির্বাচন করতে হলে পরে, একটি দেশ পরিচালনা করতে হলে পরে আপনার বেসিক সংস্কার হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক অবস্থার একটা ব্যাপক পরিবর্তন। সেই পথে হাঁটছেন না। সেই জন্য আমরা বলছি যে এখানে এই যে একটা অদৃশ্য শক্তি, এরা কিন্তু ঘাপটি মেরে বসে আছে এবং তারা এগুলো করছে। সেই জন্য আমরা বলছি যে এদেরকে আইডেন্টিফাই করা, এদের বিচারের ব্যবস্থা করা এবং দেশে একটি সুষ্ঠু, কারণ আমরা তো এই 17 বছর যে জনগণ যে সংগ্রাম করেছে, জি, আমরা যে সংগ্রাম করেছি এবং যে আয়না ঘর বলেন, তারপরে গুম বলেন, খুন বলেন, বহু মায়ের কোল খালি হয়েছে এই দেশে, হয়েছে না? তাদের তখন মূল উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনা সরকার দেশ লুটপাট করে খেয়ে ফেলতেছে এবং দেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। 3টা নির্বাচনের একটা নির্বাচনও উনি ঠিকমতো করে নাই। একটা করেছে বিনা ভোটে, আর একটা করেছে দিনের ভোট রাতে নিয়ে গেছে। তো আর একটা ভোটে তো কেউ পার্টিসিপেশনেই, তাদের লাস্ট ভোটে পার্টিসিপেশনেই ছিল। সেই কারণে আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেতে চাচ্ছি এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা যাওয়ার জন্য আমরা বলছি সরকারকে যে আপনি যত তাড়াতাড়ি যে সংস্কারগুলো না করলেই নয় নির্বাচনের জন্য, এগুলো আপনারা করার ব্যবস্থা করুন। আপনাদেরকে কিন্তু এই এই কি বলে, এই যে সংবিধান পরিবর্তন করে ফেলা, তারপরে আপনার এই মানুষের অধিকার কিভাবে কেড়ে নেওয়া, আবার স্বাধীনতার সম্বন্ধে কথা বলা, এই জন্য কিন্তু আপনাদেরকে জনগণ বসায় নাই। জনগণের মূল স্পিরিটটাই হচ্ছে গণতন্ত্র। এইটা প্রথম থেকেই আমরা বলে আসছি। অবশ্য প্রাথমিক অবস্থায় ওনারা একটু এটা সম্বন্ধে অন্যরকম কথা বলতেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সব রাজনৈতিক দলেরই কিন্তু একটি কথা, যে নির্বাচনের পথে হাঁটতে হবে। নির্বাচনের পথে কেন, একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে, শোনেন, এরিস্টটল বলেন, আরও বলেন, তারপরে এই আপনার ওনাদের কথা মতো যে আল্লাহর আইন বলেন, যে কিছু যা কিছু বলেন না কেন, সব কিছুর মধ্যেই একটা গণতান্ত্রিক ধারা কিন্তু আছে। এখন গণতান্ত্রিক ধারা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে পরে ওই যে উনি যে কথাটি বলেছেন যে আপনার বেসিক সংস্কার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি সেদিকে তো আমি কোনো তাদের ভ্রুক্ষেপ দেখি না। সেটা যদি থাকতো তাহলে পরে গোপালগঞ্জে এরকম একটা ঘটনা ঘটলো,
সেখানে যে এরা গেলেন, আপনি শোনেন কোথায় পাড়া দেবেন? আপনি কি জাতি সাপের মাথায় পাড়া দেবেন না ইসে পাড়া দেবেন? আপনি যে রাজনীতি করতে নেমেছেন, আপনাদেরকে তো বুঝতে হবে আপনারা কোথায় পাড়া দেবেন। জি এইটা না বুঝে যদি রাজনীতি কেউ করেন, তাহলে পরে তো তাদেরকে বলতে হবে যে তারা রাজনৈতিক ইমেচিউরিটির মধ্যে ভুগতেছেন। খুব সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোন পথে হাঁটবো, গণতান্ত্রিক পথে হাঁটবো না এই যে স্বৈরাচাররা আমাদেরকে যেভাবে আঁকা বাঁকা পথ দিয়ে নিয়ে যেতে চায় সেখানে আমরা যাব। নিশ্চয়ই এটা একটি বড় প্রশ্ন। না, আরেকটা জিনিস হচ্ছে পিআর পদ্ধতি, যেটা আমি এখন যেহেতু চলে যেতে সেই জন্য আমি আমার ভাইকে বলে যেতে চাই, পৃথিবীর একটু 30 সেকেন্ডে এক সেকেন্ডে বলছি যে যতগুলো উন্নয়নশীল দেশ আছে, এরকম বিপ্লবের পরে একটি দেশে একটা কায়েম হয়েছে, সেখানে কোন রাষ্ট্রের মধ্যে এই পদ্ধতিটা আছে এটা আমার ভাই বলুক। তাহলে পরে আমার মনে হয় দেশ জাতি বুঝতে পারবে যে কি অবস্থা, কোথায় ভয়। তার কারণ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়, নির্বাচন যদি একটা নির্বাচনের মতো হয়, তাহলে সেখানে তো আমি কোনো ভয় দেখি না নিশ্চয়ই পার্টিসিপেট করতে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন আমাদের সাথে থাকার জন্য। এখন রয়েছেন ডক্টর হামিদুর রহমান আজাদ, জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি। যে প্রশ্নটি বিরতির আগে আপনাকে রেখে গিয়েছিল জয়নুল আবেদিন অ্যাডভোকেট, আমি একটু তার জবাবটা আপনার কাছে চাচ্ছি ছোট্ট করে। আর ঐক্যবদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন সেটি কি শেষ পর্যন্ত থাকবে কিনা, এই জবাবটি চাচ্ছি। জি হ্যাঁ, ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব। তো পিআর প্রসঙ্গেই এটা প্রশ্ন উত্থাপন করেছেন, যেটা ছিল পৃথিবীর কোন দেশে পিআর পদ্ধতি উন্নত দেশগুলোতে আছে বা একটা চেঞ্জের প্রেক্ষিতে আসছে। তা আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলবো, বাংলাদেশ পিআর নাই। আমাদের এশিয়াতে অনেক দেশে নাই, আবার কিছু দেশে আছে। সাউথ আফ্রিকা, সেখানে পিআর পদ্ধতি আছে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে, সাউথ আমেরিকা সহ বিভিন্ন জায়গায় পিআর পদ্ধতি। ডেমোক্রেটিক কান্ট্রিগুলো 170টি দেশের মধ্যে 55টাতে পিআর নাই, 91টা, এবং বিভিন্ন পদ্ধতিতে আবার এর সাথে একটু সংখ্যা বেশি পিআর পদ্ধতি। পিওরলি আছে 51, আবার নানা পদ্ধতি সব ইনক্লুড করলে 100-র উপরে দেশের মধ্যে পিআর পদ্ধতি আছে। যেমন আপনার ব্রিটেনে নাই, আমেরিকায় নাই, কানাডায় নাই, কিন্তু জাপানে আছে, ইন্দোনেশিয়া আছে, আবার ওদিকে ব্রাজিল সহ ওদিকে সবখানে পিআর আছে। পিআরটা আমাদের দেশের প্রেক্ষিতে এখনও প্রয়োজন, তা অনেক বেড়েছে, সারা ওয়ার্ল্ডও এটা বাড়বে। কারণ কালো টাকা, সন্ত্রাস, সঠিক প্রতিনিধিত্ব, সমৃদ্ধ পার্লামেন্ট করতে হলে অবশ্যই পিআরের কোনো বিকল্প নেই। একদম শেষের যে জায়গাটি সেটি হচ্ছে যে এটি নিয়ে যে বিভক্তি সেটি কি দূর হবে? একদমই 30 সেকেন্ডে বলে শেষ করে। জি, আমি শেষ করছি। রাজনৈতিক অনেক ইস্যুতে এখনো অনৈক্য আছে, আবার কিছু কিছু ইস্যুতে ঐক্য আছে। জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা সেভাবে কাজ করছি। পিআর পদ্ধতি এখনো এজেন্ডা আকারে আসে নাই, আশা করি সেটা আসবে। সেটা যৌক্তিকতা আমরা সেখানে তুলে ধরবো, জাতির সামনে আমরা আমাদের জনসভায় আমরা তুলে ধরেছি সেদিন। তো দূরত্বটা কমতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বটা কমাইতে হবে। আপনার জনগণ ঐক্যের সাথে রাজনৈতিক ঐক্য কিন্তু রিলেটেড। এই জন্য আমরা একটা আশাবাদী যে কনসেপ্টটা দেশের কল্যাণে যে দরকার এবং জনস্বার্থে প্রয়োজন, সেটা আমরা উপলব্ধি করি। তাইলে এখানে রাজনৈতিক দূরত্বটাও কমে আসবে, দেশের স্বার্থে দলীয় স্বার্থ আমরা পরিহার করে জাতীয় ঐক্য গড়তে দেশের ভবিষ্যতের জন্য বিপ্লবের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যে আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে। তার জন্য হলো আমরা পিআর পদ্ধতি। অনেক ধন্যবাদ ডক্টর হামিদুর রহমান আজাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার আগে দেশ আর দেশের কল্যাণে সবাই
একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এই প্রত্যাশাটাকে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।